হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় স্বাস্থ্যবিধি মেনে সকলে বাড়িতে আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সারা দেশব্যাপী চলছে করোনার সংক্রমণ, আর তাই সারা দেশেই স্কুল কলেজ অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অনলাইন ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন। আর এই জন্যই আমরা চেষ্টা করছি তোমাদেরকে অনলাইন ক্লাস দিয়ে কিছুটা সাহায্য করতে। তো আমি সাথী খাতুন, সহকারী শিক্ষক, কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এই আম আটির বেপু গল্পটি নিয়ে আলোচনা করব। আর এর লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরাও খাতা কলম নিয়ে আমার সঙ্গে থাকবে। তাহলে আমাদের আজকের পাঠ হলো আম আটির ভেপু, আর এর লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে? 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো তার পিতার নাম ছিল মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। তাহলে স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। এখন আমরা এই ম্যাট্রিককে কি বলি? এসএসসি। এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ অর্থাৎ এইচএসসি এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। তাহলে কর্মজীবনে তিনি ছিলেন কি? একজন শিক্ষক। শিক্ষকতা পেশায় তিনি নিয়োজিত ছিলেন এবং শরৎচন্দ্রের পরেই তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন। তাহলে কার পরে? শরৎচন্দ্রের পরে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরেই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে জনপ্রিয়তা লাভ করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে রয়েছেন। তাহলে কি? প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম বাংলার সহজ সরল মানুষের অর্থাৎ গ্রামের মানুষের জীবনযাপন কিন্তু একটু সহজ হয় এবং সারল্য হয়। আর সেটা নিয়েই তিনি তার বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কে
চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য কি মহিমান্বিত ছিল। আর এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সকল গ্রন্থ অর্থাৎ যে সকল কাব্য উপন্যাস রচনা করেছে তার ভিতরে উল্লেখযোগ্য উপন্যাস সমূহ হলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টি প্রদীপ, অর্থাৎ এইগুলো ছিল তার উল্লেখযোগ্য উপন্যাস। তিনি আরো অনেক উপন্যাসই রচনা করেছেন, কিন্তু তার ভিতরে হচ্ছে এগুলো উল্লেখযোগ্য। এবার আছে গল্প গ্রন্থ, মেঘ মল্লার, মৌরি ফুল, যাত্রা বদল ইত্যাদি, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য গল্প গ্রন্থ। আর এই ইছামতি উপন্যাস অর্থাৎ এই ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। আর 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যন্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব মূল গল্প নিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ কি? আম আটির ভেপু, অর্থাৎ আম আটি, আমের ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কি? আটি। আর এই ভেপু শব্দের অর্থ হলো বাঁশি। ছেলেমেয়েরা, তোমরা জেনে থাকবে যে আমরা যারা গ্রামে বাস করি প্রত্যেক ছেলে মেয়ে অধিকাংশ জানা আছে যে আমের ভিতরে যে আটিটা থাকে ওই আটিটার উপরের শক্ত অংশ ছাড়ানোর পর দেখবে ওর ভিতরে কিন্তু একটা নরম একটা আঠি মানে নরম একটা অংশ থাকে। আর ওই অংশটা কি করি আমরা? কিছুটা ঘষে ফেলার পর সেটা দিয়ে কিন্তু এক ধরনের চমৎকার বাঁশি তৈরি হয় এবং সেটাকে ফু দিলে এক ধরনের শব্দ অর্থাৎ বাঁশির মতো এক ধরনের ধ্বনি হয়। এটা তোমরা আমরা সবাই কিন্তু কম বেশি করে দেখেছি বা জানি যে এই আমের আটি দিয়ে এক ধরনের বাঁশি তৈরি হয়। এই গল্পটা হচ্ছে আম আটির ভেপু অর্থাৎ আমের আটি দিয়ে যে বাঁশি তৈরি করা হয় সেটাই হচ্ছে ভেপু অর্থাৎ বাঁশি। তো দেখো আমরা এই গল্পটা পড়ে এর বিষয়বস্তু বা মূল যে বিষয় সেটা জানবো। এখন এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র হলো দুটি, অর্থাৎ অপু আর দুর্গা। এরা সম্পর্কে দুই ভাই বোন। তো এদেরকে নিয়েই বা এদের প্রকৃতি ঘনিষ্ঠতা বা প্রকৃতির সাথে ঘনিষ্ঠ হয়ে তারা যে আনন্দ উপভোগ করে সেটা নিয়েই এই গল্পের সূচনা হয়েছে। তো এখন আমি এগুলো মুছে ফেলবো। তাহলে দেখো এই গল্পের দুটি মূল চরিত্র হচ্ছে দুর্গা আর অপু। মূল চরিত্র হচ্ছে দুর্গা আর অপু। আর এই দুজনের বাবা মা হলেন সর্বজয়া আর
দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অপু আর দুর্গার ছোটবেলায় যে প্রকৃতির ভিতরে বড় হয়েছে বা চৈত্রের দুপুরে তারা না ঘুমিয়ে কিভাবে নিজেদের দুরন্তপনায় ছুটে বেরিয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটা পড়ে তোমাদের বা আমার নিজেরও কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। দুর্গা এবং অপু যেরকম চৈত্রের দুপুরেও প্রচন্ড সূর্য তাপেও তারা কিন্তু বাড়িতে ঘুমায় না। তারা কি করে, পাশের বাড়ি বা পাশের বাগানে বা অন্যের আম বাগানে গিয়ে সেখানে পড়ে থাকা আমের গুটি, অর্থাৎ ছোট ছোট যখন যে আমের গুটিগুলো যখন ছোট ছোট থাকে তখন সেগুলো প্রচন্ড রৌদ্রতাপে পড়ে আর তারা কি করে সেই আমগুলো ফুটিয়ে আনে। আর আমাদেরও ঠিক মনে পড়ে যে আমরাও একসময় কি করেছি, ওদেরই মতো কিন্তু এই আমের গুটি তলা থেকে তুলে এনে সেগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে আমরাও কিন্তু ওই অপু এবং দুর্গার মতো খেয়েছি। তাই এই গল্পটি যখনই আমরা পড়ি তখনই আমাদেরও ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। আর সেগুলো জারানো, অর্থাৎ কুচি কুচি করে লবণ এবং তেল দিয়ে ঝাল দিয়ে মাখিয়ে তারা খায় এবং সারা গ্রামে বন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু তারা সারাদিন কি করে ছুটে বেড়ায়। তাদের খাওয়া না খাওয়া সবই ভুলে গিয়ে তারা শুধু এই প্রকৃতির ভিতরেই ছুটে বেড়ায় এবং প্রকৃতির থেকেই আনন্দ সংগ্রহ করে। তো এটাই ছিল শিক্ষার্থী বন্ধুরা এই গল্পের মূল বিষয়বস্তু। দেখো, এই আমাটির বেপু গল্পটি মূলত নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী থেকে। অর্থাৎ এই যে আমাটির বেপু এটি একটি ছোট গল্প, আর এই গল্পটি নেওয়া হয়েছে উপন্যাস পথের পাঁচালী শীর্ষক উপন্যাস থেকে। তো গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে এই গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হত দরিদ্র পরিবারের শিশু, অর্থাৎ কি তারা খুবই দরিদ্র পরিবারের ছেলে মেয়ে, কিন্তু এই দারিদ্রতা তাদের জীবনে কখনোই দারিদ্র্যের যে কষ্ট সেটা তাদের শৈশবে কিন্তু প্রধান হয়ে ওঠেনি। কারণ অধিকাংশ সময়ে তারা কি করে, গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল এই গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া হচ্ছে পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। অর্থাৎ সর্বজয়া কে? দুর্গা আর অপুর মা, আর বাবা হচ্ছে হরিহর। এটাই ছিল এই গল্পের মূল বিষয়বস্তু। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ জানবো।
খোলা জায়গা। খোলা জায়গা। চুক্তি অর্থাৎ ছোট ঝুড়ি। দাওয়া। দাওয়া অর্থাৎ বারান্দা। জারা মানে জীর্ণ করা বা কুশি করা। জীর্ণ করা। রাত। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমরা জানবো। এক হচ্ছে রোয়াক অর্থাৎ ঘরের সামনের খোলা জায়গা। চুপড়ি এর অর্থ হলো ছোট ঝুড়ি। দাওয়া এর অর্থ হলো বারান্দা। জারা মানে জীর্ণ করা বা কুচি করা। গরাদ মানে জানলার শিক। ফুটো গাছ এর অর্থ হলো তৃণ। আর রস এই শব্দের অর্থ হলো থামো। রস এর অর্থ হলো থামো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়লাম মাটির ভেপু, আর এর লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই এই অধ্যায়ের আমরা মূল বিষয়বস্তু, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং শব্দ অর্থগুলো আমরা জেনেছি। তো আমার পরামর্শ তোমাদের জন্য, তোমরা বাড়িতে আরো কয়েকবার চেষ্টা করবে এবং এই গল্পটি পড়ে ফেলবে। তো আমি আজ এই পর্যন্তই শেষ করছি এবং আগামী সপ্তাহে আমি আবারও আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত তোমরা সবাই
ভালো থাকবে এবং সুস্থ থাকবে সেই কামনাই করছি। সবাইকে ধন্যবাদ।